আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হেফাজতের কর্মসূচি ঠিক করে বিএনপি, টাকা আসে পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে। মামুনুলের জঙ্গি সক্ষতা গোয়েন্দাদের নজরে। কমছে করোনার সংক্রমণ, নতুন মৃত্যু 95। প্রথম ডোজ টিকা নেবার পর ঝুঁকি কম বলছেন গবেষকরা। নামেই লকডাউন, অনেকটাই স্বাভাবিক জনজীবন, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বৈশাখেই রুদ্র গ্রীষ্ম, তাপমাত্রা ছাড়ল 40 ডিগ্রি, প্রাণ প্রকৃতিতে বিরূপ প্রভাব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরও থাকছে, ক্যান্ডি টেস্টের প্রথম দিন বাংলাদেশের, শান্ত মমিনুলের চওড়া ব্যাটে বড় স্কোরের স্বপ্ন। হেফাজত সংক্রান্ত নতুন অনেক তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর সামনে চলে আসছে। মামুনুল হকের মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিএনপির সিনিয়র নেতাদের সাথে পরামর্শ করে কর্মসূচি দিত হেফাজত। তাণ্ডব চালাতে ফান্ড আসে পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে। আর আফগান ফেরত জঙ্গিদের সাথে মামুনুলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। গ্রেফতারের পর সোমবার হেফাজত নেতা মামুনুল হককে 7 দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে নতুন অনেক তথ্য। মামুনুলের ব্যক্তিগত জীবন নানা অসঙ্গতিতে ভরা। বিয়ে করেছেন 3টি, আর 3 বিয়ের মধ্যে একটির কাবিন করেছেন, বাকি 2টির কাবিননামা নেই। তবে হেফাজত ও মামুনুলের মামলা তদন্তে 7টি অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে দালিলিক অনেক প্রমাণও পুলিশের হাতে এসেছে। পুলিশের হাতে আসা নথিপত্রের তথ্য অনুযায়ী সারা দেশে নাশকতা চালানোর পরিকল্পনা হয় নরেন্দ্র মোদীর ঢাকা সফরের 1 মাস আগেই। মন্দির, আওয়ামী লীগ কার্যালয় ও সরকারি অফিস আদালতে অগ্নিসংযোগের নির্দেশ দেওয়া হয়। আর নাশকতা চালাতে টাকা আসে পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে কতিপয় প্রবাসী সরকার বিরোধী সভা সমাবেশ ও আন্দোলনের জন্য টাকা পাঠায়। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের আগে ও পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ রাখতেন জুনায়েদ বাবুনগরী। খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর সাজা মাথায় নিয়ে লন্ডনে থাকা তারেক রহমানের সাথে যোগাযোগ স্থাপন হয় বাবুনগরী মামুনুলদের। তারপর থেকে তারেকই ঠিক করে দিত হেফাজতের কর্মসূচি। সে লন্ডনে আছে, সে লন্ডন থেকে এগুলো করছে। হেফাজত বিএনপি যোগাযোগ 2013 সালে শাপলা চত্বরে হেফাজতি তাণ্ডবের মামলায় খালেদা জিয়া সহ অন্যদের বিরুদ্ধে মামলা করা হবে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে গোয়েন্দারা। 2013 যে হেফাজতের যে তাণ্ডব, সরকারের বিরুদ্ধে তখন একটা বড় কনস্পিরেসি ছিল। জাতীয়তাবাদী দলের সাথে দলের চেয়ারপারসনের সহ অনেকের সাথে বাবুনগরীর যে মিটিং হয়েছে এবং কার কার সাথে কী কথা হয়েছে, কারা কারা তাদেরকে রসদ সাপ্লাই দিয়েছিল এবং শাপলা চত্বরে বসে যাওয়ার জন্য এবং তাদেরকে সাপোর্ট দিয়েছিল বিভিন্নভাবে, এই বিষয়গুলো তদন্তে ফুটে উঠেছে। সকল সাক্ষ্য প্রমাণকে একসাথে করে যখন চার্জশিট দাখিল করা হবে, অকাট্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হবে। মামুনুলের কয়েকজন গুরুত্বপূর্ণ সহযোগী এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদের গ্রেফতারেও চেষ্টা চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে 8 জন রিমান্ডে আছে, কেন্দ্রীয় বা যারা বিভিন্ন পদে আছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলার শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী 4 দিন ও 2013 সালে শাপলা চত্বরে তাণ্ডবের মামলায় মাওলানা কোরবান আলী কাশিমি 7 দিনের রিমান্ডে। গত 26 মার্চ নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে রাজধানীতে মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। সে সময় মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্র ও যুব অধিকার পরিষদ। এ সময় বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান
4 দিন মঞ্জুর করেন। এছাড়া 2013 সালে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় হেফাজতের ঢাকা মহানগর শাখার সহসভাপতি মাওলানা কোরবান আলী কাশেমের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে হেফাজত নেতা মামুনুল হক ও সংগঠনটির বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ আলেম সমাজ। কথিত ধর্ম ব্যবসায়ীদের বর্জনের আহ্বান জানিয়েছেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মামুনুল হকের বিতর্কিত কর্মকাণ্ডে আলেম সমাজ বিব্রত বলে জানান হাক্কানি আলেম সমাজের নেতারা। বলেন, পরনারী ও জিহাদের নামে সম্পদ ধ্বংস ও সহিংসতা ইসলামে নিষিদ্ধ। হেফাজতের নেতাদের সহিংসতা ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন ইসলামী চিন্তাবিদ ও গবেষকরা। কোভিড-19-এ আরও 95 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10,683। 24 ঘন্টায় নতুন শনাক্ত 4,280 জন। আর সুস্থ হয়েছে 7,000-এর বেশি মানুষ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ পার করছে দেশ। নতুন ধরন ও মিউটেশনের কারণে ভাইরাস ছড়াচ্ছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর রেখা ঊর্ধ্বমুখী। সুস্থতার সংখ্যাও কম নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণে 410তম দিনে 95 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালেই মারা গেছেন 91 জন। মোট মৃত্যু 10,683। একদিনে শনাক্ত 4,280। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 7,32,060। নতুন 7,072 জন সহ এখন পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা 6,35,183। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমেছে 15.07%। এ পর্যন্ত শনাক্ত 13.94। সুস্থতার হার 86.77 ও মৃত্যু 1.46%। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঝুঁকিতে ষাটোর্ধ্ব ব্যক্তিরা। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 58 জন ও চট্টগ্রামে 17। ষাটোর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যু হয়েছে 57 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 22 জনের মৃত্যু হয়েছে। এদিকে দুপুরে কোভিড-19 পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সংক্রমণ মোকাবেলায় নেয়া পদক্ষেপ তুলে ধরেন মুখপাত্র রুবেদ আমিন। নতুন ভেরিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি। দেশে বর্তমানে কোভিড-19 সংক্রমণের দ্বিতীয় ঢেউ অথবা দ্বিতীয় ফেজ পার করছে এবং সংক্রমণ ও মৃত্যুর হার কিন্তু আগের চেয়ে অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোভিড-19 ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্টের কারণে এবং এসব ভাইরাসের ডিফারেন্ট মিউটেশনের কারণে দ্রুতগতিতে কিন্তু ভাইরাসটা ছড়াচ্ছে। রুবেদ আমিন জানান, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড় করা হয়েছে। প্রথম পর্যায়ে 15টি সরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীবৃন্দ এই প্রণোদনা পাবেন এবং পর্যায়ক্রমে অন্যান্য সরকারি হাসপাতালে সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীবৃন্দদের প্রণোদনা আওতায় আনা হবে। করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। গত 15 দিনে আমরা প্রায় 1 লক্ষের উপর কেস দেখেছি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এর প্রথম ডোজ টিকা নেবার পর আক্রান্ত হলেও স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি কম, এমন দাবি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসুর গবেষকদের। টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত 200 জনের উপর চালানো গবেষণার তথ্য বলছে, তাদের মধ্যে 88% বেশি রোগীর শ্বাসকষ্ট ছিল না, আর 92% রোগীর অক্সিজেন লাগেনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। করোনায় আক্রান্ত রোগীদের প্রাথমিক উপসর্গ হচ্ছে জ্বর, হাঁচি ও কাশি। কিছু রোগীর মারাত্মক শ্বাসকষ্ট দেখা যায়। তবে প্রথম টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত হলে স্বাস্থ্য ঝুঁকি অন্যদের তুলনায় কম দেখা গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসুর গবেষণায় উঠে এসেছে এ তথ্য। সিভাসুর পরীক্ষাগারে 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল পর্যন্ত 6,146 জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমিত শনাক্ত হন 1,752 জন। এর মধ্যে 200 জন ছিলেন টিকার প্রথম ডোজ গ্রহণকারী। তাদের মধ্যে 88% বেশি রোগীর শ্বাসকষ্ট ছিল না, 92% রোগীর অক্সিজেন লাগেনি। গত 7 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল পর্যন্ত এই গবেষণা চালানো হয়। যারা এই 200 জনের মধ্যে 190 জনই কিন্তু অলরেডি এখন নেগেটিভ হয়ে গেছেন, আর 9 জন আছেন। 9 জনের মধ্যে যারা এই 7-8 দিন আক্রমণ হয়েছিল, যাদেরকে কোভিড পজিটিভ হয়েছিল, তারা সুস্থ হয় না, কিন্তু তারা সকলে বাড়িতে আছে। 199 জনেরই কাউরে আইসিইউ লাগেনি,
হাইফ্লো অক্সিজেন লাগেনি। গবেষণার তথ্য বলছে 200 জনের মধ্যে 165 জনকে হাসপাতালে যেতে হয়নি। 35 জন হাসপাতালে ভর্তি হলেও তাদের মারাত্মক কোনো সমস্যা দেখা দেয়নি। প্রথম ডোজ টিকা গ্রহণের পরও আক্রান্ত রোগীদের মধ্যে কেবল একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের সেবা নিতে হয়েছে। 165 জন কোনো মৃদু সংক্রমণ তার ভিতরে, মানে তার লক্ষণও মৃদু, সংক্রমণটা মৃদু ছিল। এরা কিন্তু বাসায় ভালো হয়ে গেল, তাদের কোনো মানে হসপিটালে যেতে হয় নাই, অক্সিজেন লাগে, শ্বাসকষ্ট কিচ্ছু হয় না। আর বাকি 35 জন হসপিটালে গিয়েছিলেন, এর মধ্যে দেখা যায় 16 জনের, অনলি 16 জন, যেটা বলি আমরা 8% আর কি, 8% তারা অক্সিজেন লেগেছিল, কিন্তু অক্সিজেনের মাত্রাটা তাদের 90-এর নিচে কখনো নামেনি। টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত করা জরুরি বলছেন সিভাসুর অধ্যাপক গৌতম বুদ্ধ দাস। মানে যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন এবং তারা কিন্তু মানে মৃত্যু ঝুঁকির থেকে বেঁচে গেলেন, এবং যারা স্বাস্থ্য ঝুঁকি থেকেও কিন্তু তারা অনেকাংশে তীব্রতা কম হয়েছে, অনেক কম। যেটা গবেষণার তথ্য বলছে আক্রান্তদের মধ্যে বয়স ও লিঙ্গ ভেদে 129 জন আগে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর মধ্যে 36 জন উচ্চ রক্তচাপ, 32 জন ডায়াবেটিস ও 5 জনের অ্যালার্জি ছিল, আর 551 জন ছিলেন একাধিক রোগে আক্রান্ত। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারী রোধে দ্বিতীয় দফায় শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। প্রথম দিনে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল অনেকটা স্বাভাবিক। সড়কে কমেছে পুলিশি তল্লাশি। কোথাও চেকপোস্ট আছে, পুলিশ নেই, আবার কোথাও পোস্ট থাকলেও তল্লাশি নেই। গণপরিবহন ছাড়া রাস্তায় সব ধরনের পরিবহনই আছে। অফিসের সময় কিছুটা যানজটও দেখা গেছে। ঢাকার লকডাউনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সাইদুল ইসলাম। প্রথম দফার সর্বাত্মক লকডাউনের সময় শেষ হলে পরিস্থিতি বিবেচনায় আরও 7 দিন বাড়ানো হয় লকডাউন। দ্বিতীয় দফার প্রথম দিনেই রাজধানীর সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। বাস ছাড়া চলছে সব ধরনের যানবাহন। সড়কে কমেছে পুলিশের চেকপোস্ট। ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার, তেজগাঁও, মহাখালী, বনানী, এয়ারপোর্ট রোডে চেকপোস্ট আছে। অনেক স্থানে তল্লাশি নেই। কিছু চেকপোস্টে কেবল মোটরসাইকেল ও সিএনজি তল্লাশি করা হচ্ছে। এদিকে সড়কে বেড়েছে গাড়ির চাপ। চেকপোস্টের জন্য এক লেনে চলছে যানবাহন। এমন পরিস্থিতিতে অফিস শুরুর সময়ে বিভিন্ন স্থানে যানজট। সব ধরনের যান চলাচল বেড়েছে স্বীকার করে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, অযথা বের হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাইভেট গাড়ি, এই গাড়িগুলোর সংখ্যা আগের দিনের তুলনায় একটু বেশি, আর এটা অফিস আওয়ারে একটু বেশি হয়। অন্যদিকে অনেকের অফিস খোলা, নির্দেশনা অনুযায়ী পরিবহনের ব্যবস্থা হয়নি, তাই চাকরির তাগিদে অনেকে বাইরে এসেছেন। তাদেরও অনেকেই বিপাকে পড়েছেন, ক্ষেত্রবিশেষ হয়রানিতেও পড়ছেন। আজকে বের হয়েছি, এই যে বের হয়ে আসতে আসতে স্যার মামলা একটা 2000 টাকা খাইলাম। গাড়ি তো চালানি যায় রাস্তায়, আমরা কি করবো? পেটের দায় নামছি। মানুষের দুর্ভোগ প্রচুর, তারপরেও কর্মের তাগিদে যাওয়াই লাগতেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দাবি, বেশিরভাগ মানুষই অনুমতি নিয়েই বাইরে এসেছেন। কেউ কেউ কার্ড দেখাচ্ছেন, সার্ভিস কার্ড, কেউ কেউ প্রেসক্রিপশন দেখাচ্ছেন, টিকা নিতে গেছেন, স্বাস্থ্য বিভাগের কাছে গেছেন, চিকিৎসা নিতে গেছেন, তারা কিন্তু আমাদের কাছে ওই কাগজগুলো দেখাচ্ছেন। আমরা স্যাটিসফাইড হয়ে তাদের ছেড়ে দিচ্ছি। আর যাদের স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে না, খামাখা বের হচ্ছে ঘোরার জন্য বা খুবই ঠুনকো কাজের জন্য, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বাজারে মানুষের উপস্থিতি যেন সব দিনই একই রকম। বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকজনই একটু উদাসীনভাবে থাকে, তবে স্বাস্থ্যবিধি সবার মানা উচিত। জীবন ও জীবিকার সমন্বয় করা কঠিন কাজ, বলছেন কর্মজীবী মানুষ। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বৈশাখে গ্রীষ্মের রুদ্ররূপ, সূর্য যেন আগুন ঢালছে। এরই মধ্যে তাপমাত্রা অতিক্রম করেছে 40 ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও বইছে গরম বাতাস। আগামী কিছুদিন প্রকৃতির এমন রূপ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এর বিরূপ প্রভাব পড়ছে প্রাণ ও প্রকৃতিতে। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি, আর রাজশাহীতে 40.2 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গত চৈত্রের শেষ থেকেই বৃষ্টি ছিল প্রকৃতিতে। এবছর বৃষ্টিহীন বৈশাখ, রুদ্র রুক্ষ প্রকৃতি, চারপাশে তীব্র দাবদাহ। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী সহ ঝোড়ো হাওয়াও আছে তপ্ত বাতাস। গরম হাওয়ার ছোঁয়ায় দেশের 12টি জেলায় ঝলসে গেছে ফসলের মাঠ। ক্ষতি হয়েছে অন্তত 1 লাখ টন ধানের। একটা গরম হাওয়া আসছে ঘূর্ণিঝড়ের মতো, সেই হাওয়াটা গরম, প্রচণ্ড গরম,
যা সহ্য করার মতো নয়। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কিছুদিন গরম আর ঝোড়ো বাতাস থাকবে। বৃষ্টি না থাকায় রাজধানীতে বিরাজ করছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ঢাকা বরিশাল বিভাগের অনেক জায়গা এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। উত্তর অঞ্চলে ধানের জমি পাতা পুড়ে যাচ্ছে। এই তীব্র তাপপ্রবাহ আরও 2-3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে রাজশাহী সহ পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, মংলা, সাতক্ষীরা, যশোর, রাঙামাটি অঞ্চল সহ ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে 2 উইকেটে 302 রান তুলেছে বাংলাদেশ। লঙ্কান বোলারদের হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আরেক ওপেনার তামিম ইকবাল 100 বলে 90 রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হলেও বড় ইনিংসের পথে অধিনায়ক মমিনুল। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। পাল্লে কেলেতে টস জিতে ব্যাট করতে নেমে লাকমালের করা ইনিংসের প্রথম ওভারেই 2 বাউন্ডারিতে তামিম ইকবাল জানিয়ে দেন দিনটা বাংলাদেশের। অবশ্য পরের ওভারেই সাইফ হাসানকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে সেই ক্ষতিটি আর বড় হতে দেননি তামিম ও শান্ত। ক্যারিয়ারের 29তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন তামিম। মাত্র 10 রান দূরে থাকতে মনোযোগ হারান এই ওপেনার। ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরের বলে ক্যাচ দেন স্লিপে। তামিম ব্যর্থ হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। 235 বলে 12-4 ও 1 ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যাপ্টেন মুমিনুল হক। শেষ পর্যন্ত 288 বলে 126 রানে অপরাজিত আছেন শান্ত, আর 64 রানে অপরাজিত মুমিনুল। তাদের ব্যাটেই আরো বড় ইনিংসের স্বপ্ন টাইগারদের। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাজার মূল্য থেকে কমে টিসিবির নিত্যপণ্য বিক্রি, মান নিয়ে ক্রেতাদের সন্তোষ। স্বাস্থ্যবিধি মেনে সচল তৈরি পোশাক কারখানা, ক্রয়াদেশ বাতিলের ঘটনা নেই। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনা পরিস্থিতিতে জনগণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে 6 টাকায় ডিম, 60 টাকা কেজিতে দুধ আর 500 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এদিকে বাজার মূল্য থেকে কম দামে 6টি নিত্যপণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। পণ্যের মান নিয়ে কোনো অভিযোগ নেই, তবে অনেক ক্ষেত্রে বিক্রেতাদের ইচ্ছায় পণ্য কিনতে হয় বলে অভিযোগ ভোক্তাদের। বেচা কেনার এই ব্যবস্থায়ও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। মাহমুদ হাসানের রিপোর্ট। ভ্রাম্যমাণ ব্যবস্থায় সারা দেশে ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে মানুষের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতেই এমন উদ্যোগ। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে রাজধানীর 19টি পয়েন্টে স্বল্প মূল্যে এসব পণ্য বিক্রি করছে মন্ত্রণালয়। খামারিদের কাছ থেকে উৎপাদিত প্রাণীজ পণ্য ক্রয় করে কোনো মধ্যস্বত্বভোগীর কোনো সুবিধা ছাড়া সরাসরি আমরা সাশ্রয়ী মূল্যে, ন্যায্য মূল্যে আমরা সর্বসাধারণের কাছে এটা সরবরাহ করছি। ডিম, দুধ আর মাংস কম দামে পেয়ে খুশি ক্রেতারা। 20 টাকা 120 টাকা, 6 টাকা পিস। তবে বিক্রেতারা বলছেন চাহিদার বিপরীতে যোগান কম। 4000 পিস ডিম শেষ, মাংস আনছিলাম আমি 150 কেজি, দুধ আনছি আমি প্রায় 500 কেজির মতো। এদিকে সরকারি বিপণন সংস্থা টিসিবিও তুলনামূলক কম দামে নিত্য পণ্য বিক্রি করছে। সারাদিন বিক্রি হয় বলে ভিড়ভাট্টা ছাড়াই পণ্য সংগ্রহ করতে পারছে মানুষ। প্যাকেজ আছে, যদি আপনি নেন তাহলে তেল, পেঁয়াজ, ডাল সবই নিতে হবে। বাধ্যতামূলক কিছু চাপায় দেয়,
যে যা নিতেই হবে, না নিলে দিবে না। বাজারের থেকে একটু সস্তা দেখা যায়, এই জন্য চলে আসলাম এখানে। শুধু রাজধানীতেই শতাধিক ট্রাকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। একটি ট্রাক থেকে অন্তত 400 মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে বলে জানান বিক্রেতারা। তেল 2টা, চিনি 2 কেজি, ডাল 1 কেজি, ছোলা 3 কেজি, পেঁয়াজ 3 কেজি। আমাদেরকে 2 লিটার করে 4 লিটার দেওয়ার নিয়ম আছে, আমি 4 লিটার করে দিচ্ছি। তবে টিসিবি ট্রাকের সামনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সতর্ক করার পরেও ক্রেতারা সামাজিক দূরত্ব মানছেন না বলেও অভিযোগ বিক্রেতাদের। ডাক দিছি কিন্তু মানুষ মাঝে মাঝে গলে যায়, আবার ঠিক হয়, মানে এরকম কেউ একটু মানতে চায় না। রমজানে 80 টাকা কেজি দরে খেজুর বিক্রি শুরু করেছে টিসিবি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের কারণে কর্মহীন, অসহায়, খেটে খাওয়া এবং ছিন্নমূল ভাসমান মানুষদের সহায়তা করতে দলীয় নেতাকর্মী ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে খুলনার সড়কজন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। করোনা লকডাউনের কারণে কর্মহীন, অসহায়, খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল ভাসমান মানুষদের সহায়তা করার জন্য আমি আমাদের দলের নেতা কর্মী, সমাজের সর্বস্তরের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয় ক্লিনিকে করোনা প্রতিরোধী দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন মন্ত্রী। পরে বলেন, ভারতে উৎপাদিত অক্সফোর্ড ভ্যাকসিনের পাশাপাশি অন্যান্য ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। করোনার সেকেন্ড ডোজ দেওয়ার ক্ষেত্রে একটি সংশয় জনমনে তৈরি করার অপচেষ্টা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, ইতিমধ্যেই প্রায় 17 লক্ষ মানুষ করোনার সেকেন্ড ডোজ দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। করোনা মোকাবেলায় গত বছরের এই দিনে সাধারণ ছুটিতে বন্ধ ছিল দেশের তৈরি পোশাক শিল্প। এতে বাতিল বা স্থগিত হয়েছিল প্রায় $8 বিলিয়ন ক্রয়াদেশ। এবছর সংক্রমণ বাড়লেও আগের বছরের পুনরাবৃত্তি চাননি শিল্প মালিকরা। সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধি মেনে সচল রেখেছেন কারখানা। এমন পরিস্থিতিতে ক্রয়াদেশ বাতিলের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভারত অন্যতম। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় দফায় দফায় লকডাউন জারি করতে হয়েছে এসব দেশকে। তবে বন্ধ করা হয়নি তৈরি পোশাক কারখানা, যার সুফলও পেয়েছে দেশগুলো। অন্যদিকে গেল বছর করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রায় 2 মাস দেশের তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এতে রপ্তানি আয়ের প্রধান খাতটি প্রায় $8 বিলিয়ন ক্রয়াদেশ ঝুঁকিতে পড়ে। যদিও এর 80% পরে ফিরে আসে, কিন্তু তৈরি হয় ক্রেতা হারানোর শঙ্কা। চেষ্টা করব যেন এই শিল্পটা এই কঠিন সময় থেকে পার করতে পারে। এখন হচ্ছে সার্ভাইভাল ইজ দ্য কি, আমাদেরকে সার্ভাইভ করতে হবে ফার্স্ট। এমন বাস্তবতায় এবার তাই কারখানা বন্ধের ঝুঁকি নেননি গার্মেন্টস মালিকরা। শিল্পটির অস্তিত্ব রক্ষা এবং ক্রেতাদের ধরে রাখতে সর্বাত্মক লকডাউনেও সচল গার্মেন্টস শিল্প। ফ্যাক্টরিগুলিকে যদি আমরা চালু রাখতে পারি, বায়ারদের, আমাদের প্রতি বায়ারদের একটা অ্যাটেনশন থাকবে, আমাদের অর্ডার কমবে না। এদিকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশিরভাগ দেশের করোনা পরিস্থিতি উন্নতির দিকে। বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার এসব দেশ থেকে নতুন ক্রয়াদেশ পাওয়ার আশা করছেন উদ্যোক্তারা। আমাদের যে মার্কেটটা, যে ডেস্টিনেশনে আমরা এক্সপোর্ট করি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে এক্সপোর্ট করে, তাদের ওখানে সব কীভাবে ওপেন থাকবে। আমরা জানি যে অনলাইন সেল বেড়েছে, আমরা সেইটাতেও আমরা ইনক্রিজ করার চেষ্টা করব। করোনার প্রভাব মোকাবেলায় সরকারের আর্থিক প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন পোশাক শিল্পের মালিকরা। তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মত তাদের। প্রোডাকশন চালু থাকলে অটোমেটিকলি আমাদের এক্সপোর্ট ভলিউম বেড়ে যাবে, এটাই হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়েক্টর ও 2টি স্টিম জেনারেটর তৈরির কাজ শেষ হয়েছে রাশিয়ায়। 320 টন ওজনের নিউক্লিয়ার রিয়েক্টরটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 2 বছর। গত 2 মার্চ রিয়েক্টর প্রেশার ভ্যাসেলের হাইড্রোলিক টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয় রোসাটম ফ্যাসিলিটিতে। এদিকে এরই মধ্যে রিয়েক্টর এবং স্টিম জেনারেটর বর্তমানে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এগুলো আসছে দেশে।
আবারও লকডাউন প্রসঙ্গ। নামে সর্বাত্মক কঠোর লকডাউন হলেও দেশের প্রায় সব জায়গায় ঢিলেঢালা ভাব। গণপরিবহন, মার্কেট, শপিং মল বন্ধ থাকলেও নানা অজুহাতেই মানুষ বাইরে বের হচ্ছে। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। কঠোর লকডাউনের অষ্টম দিনে বন্দরনগরীর চিত্র। সড়কে প্রতিদিনই ব্যক্তিগত যানবাহনের সাথে সাথে বাড়ছে মানুষের সংখ্যা। অন্য দিনের তুলনায় রিকশাও বেড়েছে। গণপরিবহন, মার্কেট, শপিং মল ও দোকানপাট বন্ধ আছে। তবে বাইরে যারা বের হয়েছেন তাদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আছে কিছু স্থানে। নগরীর খুলশী, লালখান বাজার, হাই লেভেল রোড সহ বিভিন্ন স্থানকে রেড জোন ঘোষণা করে চলাচল সীমিত করা হয়েছে। এদিকে লকডাউন মানাতে রাজশাহীতে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থান। মহানগরীর প্রধান সড়কগুলোর পাশাপাশি পাড়া মহল্লার প্রবেশ মুখে ছিল পুলিশের উপস্থিতি। রংপুরে বাড়ছে মানুষের চলাচল। 18টি স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। দিনাজপুরেও খুব একটা কড়াকড়ি নেই। হিলিতে শুধু অভিযানের সময় দোকানপাট বন্ধ হয়। খুলনায় লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের ব্যারিকেড। চুয়াডাঙ্গাতেও বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ময়মনসিংহে দোকানপাট, গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহন। কাঁচা বাজারেও আছে ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সিলেটে ব্যক্তিগত যানবাহন চলাচল বেড়েছে। কিছু ক্ষেত্রে পুলিশ বেশ কড়া। প্রয়োজন ছাড়া কেউ বের হলে যাত্রীদের রিকশা থেকে নামিয়ে দেওয়ার চিত্রও দেখা গেছে। গাজীপুরে পণ্যবাহী ট্রাক, জরুরি সেবার পরিবহন ও টেম্পো, অটোরিকশা চলাচল করছে। হাটবাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও ছিল। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে বেড়েই চলেছে দমন পীড়ন। আসিয়ান সম্মেলন বয়কটের হুমকি থাইল্যান্ডের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। গোপালগঞ্জের মুকসুদপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি ইয়াসিন মোল্লাকে গ্রেফতার করেছে সিআইডি। নওগাঁর নজিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেফতার ধর্ষক ইয়াসিন মোল্লা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এবার রাজধানীর ইফতার বাজারের খবর। বাহারি ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসলেও ক্রেতার ভিড় খুব একটা নেই। ফলে দিশেহারা দোকানিরা। শেষ ভরসা অনলাইন বেচাকেনা। তবে তাতেও তেমন সাড়া নেই। লকডাউন আর মহামারীর কথা চিন্তা করে বাইরের ইফতার কিনছেন না নগরবাসী। আরও জানাচ্ছেন রাসেল খান। স্বাদ আর ঐতিহ্যের নাম মামা হালিম। কলাবাগান এলাকার মামা হালিমের দোকান অনেকটাই ক্রেতা শূন্য। বছর দুয়েক আগেও ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতে হতো কর্মচারীদের। গেল এক বছরে বদলেছে চিত্র। মোট কথা ভাই, আমাকে মেরুদণ্ড ভাঙ্গা গেছে, বুঝছেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে উদ্ধার করে, তাছাড়া আর আমাদের আর কেউ নাই। বাহারি পদের ইফতারের পসরা নিয়ে বসে আছেন অনেক দোকানি। ক্রেতা সমাগম না থাকায় কপালে চিন্তার ভাঁজ। স্বাস্থ্যবিধি বলতে সবাই তো মাস্ক পরে আছে। এখন সারাক্ষণ কিন্তু ভিড় না, অল্প কিছু সময় একটু ভিড় থাকে। গত এক বছর যাবত এই টানপোড়েনের মধ্যে চলতেছে। গত লকডাউনের পরে আমরা কোনো কিছু আর বাজার সোজা করতে পারি। ভালো চাহিদা, কিন্তু এখন কঠিন সময়ে মানুষজন কম বের হয়ে বলে সেলটা একটু কমে গেছে। মহামারীর কারণে ক্রেতারাও বাইরের ইফতার খুব একটা কিনছেন না। বাইরের খাবার একটু মজাদারের জন্য আসা আর কি। ইচ্ছা থাকলেও কেনাকাটা করা যাচ্ছে না আর কি। প্রায় 7-8 রমজান হয়ে গেছে, তো চিন্তা করলাম যে আজকে নিয়ে যাই। তেমন ম্যান্ডেটরি না, আসলে না আসলেই উত্তম হতো আমার মনে হয়। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামীতে ইফতার বাজার জমে উঠবে বলেই আশা ব্যবসায়ীদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর।
ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে আবারও করোনা পরিস্থিতিতে কাজ হারানো 33,39,000 দরিদ্র পরিবার অর্থ সহায়তা পাচ্ছে। প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে বিভিন্ন পেশার নিম্ন আয়ের দরিদ্র পরিবারগুলোকে 2,500 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। গত বছর কোভিড সংক্রমণ শুরুর দিকে ঈদের আগে একইভাবে MSF এর মাধ্যমে 34,06,000 দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুসারে এবছর MFS এর মাধ্যমে 834,73,00,000 টাকা বিতরণ করা হবে। এর সবচেয়ে বড় অংশ 14,97,000 পরিবারের কাছে বিতরণ করবে নগদ। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। জাবার্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হেফাজতের কর্মসূচি ঠিক করে বিএনপি, টাকা আসে পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে। মামুনুলের জঙ্গি সক্ষতা গোয়েন্দাদের নজরে। কমছে করোনা সংক্রমণ, নতুন মৃত্যু 95। প্রথম ডোজ টিকা নেয়ার পর ঝুঁকি কম বলছেন গবেষকরা। নামেই লকডাউন, অনেকটাই স্বাভাবিক জনজীবন, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বৈশাখেই রুদ্র গ্রীষ্ম, তাপমাত্রা ছাড়ল 40 ডিগ্রি, প্রাণ প্রকৃতিতে বিরূপ প্রভাব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।